নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। মানুষ হঠাৎ করে এভাবে রাজপথে নামল কেন? প্রতিবাদটা শুধু কলকাতা শহর কেন্দ্রিক নয়, সারা বাংলাতে মানুষ প্রতিবাদ করছে। দেশের বিভিন্ন জনপদে প্রতিবাদ সংগঠিত হচ্ছে এবং একই সঙ্গে বিদেশের মাটিতেও মানুষ প্রতিবাদ করছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে পদ্ম পুরস্কার প্রাপ্ত চিকিৎসকরা চিঠি লিখেছেন। সুপ্রিম কোর্ট সুও মোটো মামলা শুনছে। তৃণমূলের প্রবীণ নেতা সাংসদ সুখেন্দু শেখর রায় বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য সরকার এই পুরো পরিস্থিতিটাকে সামলাতে চেষ্টা করেছে সেটার সঙ্গে সহমত হতে পারেননি। তৃণমূল জমানায় এর আগে অনেক ঘটনা ঘটেছে। 2013 কামদুনি হয়েছে, তারপরে ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছে, তারপরে হাঁসকালি হয়েছে, এই চিটফান্ডের কেলেঙ্কারি হয়েছে, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে মন্ত্রীর ঘর থেকে টাকা পাওয়া গেছে, তারপরে কালিয়াগঞ্জে একটা ঘটনা ঘটেছিল। এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে কি পথে নেমেছে? এমনকি যে সরকার খেলা হবে দিবস পালন করে, সেই সরকারই ডার্বি ম্যাচ নিরাপত্তার কারণে অনুষ্ঠিত হতে দিল না। তার প্রতিবাদে কলকাতার রাজপথে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহারান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা মিলিতভাবে প্রতিবাদ করেছেন। এই ছবি আপনারা কি কখনো দেখেছেন? স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তারপরে রাতের দখল নিয়েছে মেয়েরা। আরজি করে ভাঙচুরের ঘটনা ঘটেছে ঠিক সেই দিনে। পুলিশ কমিশনার আবেগের স্বরে বলেছেন, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি। নির্যাতিতার পরিবার পুলিশি তদন্ত নিয়ে অনেক প্রশ্ন তুলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আরজি করের ঘটনার অন্তর্তদন্ত বেরোচ্ছে। কিছু কল রেকর্ড সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন এআই প্রযুক্তির সাহায্যে ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি এখানে ঘটাবার চেষ্টা হচ্ছে। এইরকম একটা আবহ, এবং প্রতিদিন শাসক আত্মঘাতী গোল করে চলেছে। তাহলে এই যে মানুষের স্বতঃস্ফূর্তভাবে পথে নামা, এর পিছনে কারণ কি? তৃণমূল তো লোকসভায় ভালো ফল করেছে, বিধানসভার প্রত্যেকটি উপনির্বাচনে তারা বিপুলভাবে জিতেছে। যে কেন্দ্রগুলোতে লোকসভায় বিজেপি বিপুল ভোটে এগিয়েছিল, যে বিধানসভা কেন্দ্রগুলিতে, সেই কেন্দ্রগুলিতে তৃণমূল ছিনিয়ে নিয়েছে। তারপরেও আরজি করের ঘটনা নিয়ে মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কিসের ইঙ্গিত? তাহলে অনেকদিন ধরে কি মানুষ প্রতিবাদগুলো করতে পারেনি? তাদের ক্ষোভ জমা হচ্ছিল আরজি করে হসপিটালের মধ্যে এই অভাগিনীর মৃত্যু বাঙালির বিবেককে নাড়িয়ে দিয়েছে। তারা বলছেন আর নয় অন্যায়। তাই সংগঠিত ভাবে কোনো ডাক না দেয়া হলেও মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। নিতান্ত গৃহবধূ, চাকুরিজীবী, স্বাস্থ্যকর্মী, শিক্ষিকা, এমনকি প্রচুর পুরুষ মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন। শুধু তো মেয়েরা নয়, রাতের দখল নেওয়ার ডাক দেওয়ার দিনও প্রচুর সহনাগরিক, তারা পুরুষ, তারাও ছিলেন মেয়েদের পাশে। আসলে হসপিটালের মধ্যে এই চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা আমরা কেউ মানতে পারছি না। তারপর মূল অভিযুক্ত ধরা পড়ে গেছে বলেছেন মুখ্যমন্ত্রী। অনেকে প্রশ্ন করছেন যে তদন্তই শেষ হলো না, মুখ্যমন্ত্রী কনক্লুশন করে দিলেন। মুখ্যমন্ত্রী যদি বলেন মূল অভিযুক্ত ধরা পড়েছে, তাহলে কি পুলিশের পক্ষে আর তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? হাইকোর্টের নির্দেশে সিবিআই এর তদন্ত করছে।
কিন্তু খবরের কাগজে বেরোচ্ছে যে প্রচুর লুফোলস আছে, মিসিং লিঙ্ক আছে, সেটা সিবিআই খুঁজছে না। আমি দেখলাম বলা হচ্ছে মৃতদেহ যখন প্রথমবার খুঁজে পাওয়া গিয়েছিল এবং তারপরে পুলিশকে ডাকা এবং পুলিশের আসা, পুলিশকে ডাকা এবং আসার মধ্যে মাত্র 15-20 মিনিটের গ্যাপ, এটা এমন কিছু বড় নয়। কিন্তু যখন ওই অবাগিনীর মৃতদেহ দেখা গেল, তারপর পুলিশকে ডাকতে নাকি 40 মিনিট সময় লেগেছে। এই প্রশ্নগুলো উঠছে, কেন কেন 40 মিনিট সময় লাগলো? তখন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষের ভূমিকা কি? স্বাস্থ্য ভবনের কোনো কর্তা তখন কি সেখানে গিয়েছিলেন? প্রশ্ন উঠছে। অনেকে বলছেন যে কর্তারা 12টার আগে স্বাস্থ্য ভবনের ছায়া মারান না, তারা 7 তাড়াতাড়ি ঘটনাস্থলে গিয়েছিলেন। কে তাদের ডেকেছিল? শোনা যাচ্ছে সন্দীপ ঘোষের মোবাইলের ফরেনসিক পরীক্ষা হবে, তার ফোনে অনেক কন্ট্যাক্ট নাম্বার নাকি ডিলিট হয়েছে, এটা কাগজে বেরোচ্ছে। অর্থাৎ মানুষের মনে কি ধারণা হচ্ছে দেখুন, যে সন্দীপ ঘোষকে, যার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, তাকে সসম্মানে পুনর্বাসন দেয়া হলো আরজি কর থেকে ন্যাশনালে। মানুষের মনের ক্ষত শুকোয়নি, ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণকে আরো বাড়ানো হলো সন্দীপ ঘোষকে সসম্মানে পুনর্বাসন দিয়ে। মানুষের ক্ষোভ বাড়ল। যেদিনকে মাতৃশক্তি পথে নামলেন বিচারের দাবিতে, সেদিনই আরজি করে ভাঙচুর হলো, সরকারি সম্পত্তি নষ্ট হলো, পুলিশ নার্সদের কাছে আশ্রয় চাইলেন, তারপরে কমিশনার গিয়ে বললেন আই এম অ্যাংরি। ঠিক সেই দিনেই এই ঘটনা ঘটলো। এত লোক এলো, পুলিশ জানতো না। কমিশনার বলেছেন যে হতে পারে ইন্টেলিজেন্স ফেলিওর। তাহলে মানুষের মনে কি ধারণা হলো? যতই মুখ্যমন্ত্রী কাল্পনিক রামবামের তত্ত্ব মানুষকে খাওয়াতে চেষ্টা করুন না কেন, মানুষ এটা বিশ্বাস করেনি। বিশ্বাস করলে এভাবে মানুষ পথে নামত না। সমাজ মাধ্যমে অনেকে প্রতিবাদ করছেন, বিশিষ্ট চিকিৎসকরা করছেন, সাধারণ মানুষ করছেন। তবে যারা নির্যাতিতার ছবি ঠিকানা দিয়েছে, তারা অন্যায় করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী এবং তৃণমূলের প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায় পোস্ট করেছেন, ক্ষোভের কথা জানিয়েছেন, তাদের মতামত জানিয়েছেন, তারপরে তাদেরকে লালবাজার নোটিশ পাঠাচ্ছে, তলব করছে। তাহলে কি প্রতিবাদীদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে? মানুষ ভালোভাবে নিচ্ছে না। বললাম আত্মঘাতী গোল, একের পর এক আত্মঘাতী গোল। ডক্টর কুণাল সরকার একজন বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন, দেশে বিদেশে তার খ্যাতি আছে। ডক্টর সুবর্ণ গোস্বামী একজন ভালো চিকিৎসক হিসাবে পরিচিত। সুখেন্দু শেখর রায় বলেছেন যে আমি আমার রাজনৈতিক পরিচয়টা ছেড়ে এসেছি, আমার মেয়ে আছে, আমার নাতনি আছে, এর প্রতিবাদ চাই, বিচার চাই। মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের উপর পুলিশের মৃদু লাঠিচার্জ কেন হলো, তারও প্রতিবাদ জানিয়েছেন সুখেন্দু শেখর রায়। রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হচ্ছেন, শাসক দলের প্রবীণ সাংসদও সরব হচ্ছেন। শাসক কি বুঝতে পারছে না যে মানুষের ক্ষোভ কোন পর্যায়ে গিয়ে পৌঁছলে পরে এ ধরনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ রাজপথে দেখা যায়? রণদীপ গুলেরিয়া, নরেশ ত্রেহানের মতো পদ্ম পুরস্কার প্রাপক চিকিৎসকরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ন্যায় বিচার চেয়েছেন। এইমসের সামনে চিকিৎসকরা রাস্তায় দাঁড়িয়ে চিকিৎসা করাচ্ছেন, অর্থাৎ প্রতিবাদও হচ্ছে, চিকিৎসাও হচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই ক্ষোভ কিন্তু একদিনে জমেনি, তিল তিল করে মানুষের মনে ক্ষোভ জমেছে।
সেই ক্ষোভ আছড়ে পড়েছে রাজপথে, প্রতিবাদের ভাষায়, সমাজ মাধ্যমে। দেখুন, নাগরিক শহর এবং শহরাঞ্চলে শাসক দলের ভিত মোটেই পোক্ত নয়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 121টা পুরসভার মধ্যে 71টাতে পিছিয়েছিল শাসক দল। কলকাতা শহরে প্রায় 45টা ওয়ার্ডে শাসক দল পিছিয়েছিল। তারই কি প্রতিফলন ঘটছে? মুখ্যমন্ত্রী মাঝে বললেন যে রাস্তাকে দখল মুক্ত করতে হবে, তারপরে তিনি একটা কমিটি গঠন করলেন, 1 মাসের মধ্যে সে রিপোর্ট দেবে। অগাস্টে রিপোর্ট দেওয়ার কথা ছিল, তারপরে কি হয়েছে জানি না। কিন্তু এখন তো কিছু হবে না, সামনে পুজো, দীপাবলি, ছট উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। এখন কোনো ধরনের এই হকারদের পুনর্বাসনের প্রকল্প সরকার নিতে পারবে না। কিন্তু বিভিন্ন পুরসভায় ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা এতদিন সেখানে বসেছিলেন, রাস্তা দখল করেই বসেছিলেন, আমি রাস্তা দখল করে বসাকে সমর্থন করি না। কারা তাদের বসিয়েছিল, কিসের বিনিময়ে বসিয়েছিল? কলকাতার ফুটপাতে ডালার ভাড়া কত? শাসক দলের মাতব্বররাই বসিয়েছিল, এখানে তো বিরোধী দলের কোনো ভূমিকা নেই। এখন সেই শাসক দলের মাতব্বররা গা ঢাকা দিয়েছেন, আসতে পারছেন না। প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছু পদক্ষেপ নিচ্ছে, সেখানেও ক্ষোভ জমেছে। প্রথম থেকেই যদি শাসক দলের মাতব্বররা এই বেআইনিভাবে ফুটপাত দখলকে প্রশ্রয় না দিতেন, তাহলে যারা ফুটপাত দখল করে বসেছেন তারাও বসতে পারতেন না। তাই উচ্ছেদ অভিযানেরও কোনো দরকার ছিল না। কিন্তু যারা ফুটপাতে বসেছেন তারা শাসক দলের বিভিন্ন স্তরের নেতাদের মাসোহারা দিয়ে বসেছেন, এটা ওপেন সিক্রেট। এখন তাদেরকে বলছেন আপনারা উঠে যান। এখানেও মানুষের ক্ষোভ জমেছে। সবকিছু মিলিত হয়ে রাজপথে আছড়ে পড়েছে। আর মানুষ ভাবছে যে আমার বাড়ির মেয়েটা, সেও চাকরি করে, তাকেও নাইট ডিউটি করতে হয়, সেও হয়তো হসপিটালে চাকরি করে, ঠিক সময় মেয়েটার ফোন না আসলে বাবা মা আতঙ্কিত বোধ করে। এর মধ্যে শুধু মেয়েরা কেন, ছেলেরাও কি খুব সিকিউর? তারপরে আলাপন বাবু বললেন যে যত কম সম চেষ্টা করতে হবে রাতের ডিউটিতে মেয়েদের না থাকায়। দেখুন, 21 শতাব্দীতে দাঁড়িয়ে একথা কি আমরা বলতে পারি? মেয়েদের সুরক্ষা, সবার সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। সেখানে মেয়েরা নাইট ডিউটি করবে না বা করলেও খুব কম, এটা কোনো সলিউশন নয়। মানুষ এটাও দেখছেন, সরকার বলছে আমার টাকা নেই, কিন্তু খেলা মেলা উৎসবে টাকা, কোনো কার্পণ্য নেই। আপনি ভাবতে পারেন আরজিকর হসপিটালে মেয়েদের আলাদা বিশ্রাম কক্ষ নেই, তেমন ভাবে শৌচাগার পর্যন্ত নেই। যদি আরজিকরের এই অবস্থা হয়, তাহলে ব্লক স্বাস্থ্য কেন্দ্র, জেলা সদর, মহকুমা হসপিটালের কি অবস্থা ভাবুন। রাজ্যের বেশিরভাগ মানুষ সরকারি চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল। চিকিৎসকরা বাধ্য হয়ে এই অবস্থান ধর্মঘট, আউটডোর বয়কটের পথে নেমেছেন, কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। হ্যাঁ, মানুষের অসুবিধা হচ্ছে, চিকিৎসা পাচ্ছেন না, এটা সবাই বোঝে। আপনি হঠাৎ করে স্বাস্থ্য ভবন থেকে 42-43 জনের বদলির সিদ্ধান্ত হলো, তারপরে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে নাকি বদলি রদ হলো। কেন? যখন এতটা ভালনারেবল সিচুয়েশন, তখন হঠাৎ করে এই রুটিন বদলি স্বাস্থ্য মন্ত্রকের কথায় হলো কেন? তাহলে কি যাদেরকে বদলি করা হয়েছে তারা প্রতিবাদের অগ্রণী মুখ, তাই তাদেরকে বার্তা দেওয়া হলো, শাস্তির খাড়া নেমে আসলো? এটাও মানুষ ভালোভাবে নেয়নি। মেয়েটির বাবা মা যা বলছে, তারা হাতে পায়ে ধরেছিলেন পুলিশ প্রশাসনের মেয়েটিকে দেখবার জন্য, তাদের নাকি 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। কে
বা কারা মেয়েটির পরিবারকে ফোন করে বলেছিল যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে? একটা খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা কারা করেছিল? এগুলো সব সামনে আসছে। যত মানুষের ক্ষোভের পারও তত চড়ছে। এটা কি আগাম পরিবর্তনের ইঙ্গিত? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বলতে পারবো না। তবে ক্ষোভ আছড়ে পড়েছে রাস্তায়। মানুষ বিচার চাইছে এবং সরকার যেভাবে পুরো পরিস্থিতিটাকে সামলাতে গেছে সেটাও মানুষ ভালোভাবে গ্রহণ করে। এটা কি লাল বিফোর দ্য স্টর্ম? হতে পারে, আবার নাও হতে পারে। ভোটের অঙ্ক বড় বিচিত্র। অনেক সময় নাগরিক প্রতিবাদ, অনেকে ভাবেন যে এই নাগরিক প্রতিবাদ হয়তো ইভিএম এ দেখতে পাবেন। সব সময় সেটা হয় না। ভোটের অঙ্ক আলাদা, নাগরিক প্রতিবাদের অঙ্ক আলাদা। বাম জমানা তো 34 বছর ছিল। সপ্তম বামফ্রন্ট সরকার 235টা আসন পেয়ে আর ফিরতে পারেনি ক্ষমতায়। একের পর এক কারণ ঘটেছিল। নাগরিক সমাজ আন্দোলনে নেমেছিল, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, সবকিছুর পরে যখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছিল তখন ঝান্ডা ছাড়া নাগরিক সমাজ পথে নেমেছিল। পরিবর্তনের মুখ বলে অনেক পোস্টার পড়েছিল। দুর্ভাগ্যের বিষয়, সেই পরিবর্তনের মুখদের অধিকাংশই এখন ঘরে ঢুকে গেছেন। কিছু ইটোকাটা কমিটির চেয়ারম্যান হওয়ার লোভে, কিছু ভাতার লোভে, নাকি শাসকের সুনজরে থাকার মরিয়া প্রয়াস, তার জন্যই বিবেককে তারা বন্ধক রেখেছে। তাদের এই ভূমিকাও সাধারণ মানুষ দেখছে এবং তারা নিজেদের সুনামের প্রতি এক ছটাক মর্যাদা ধরে রাখতে পারেননি। তবে একথা বলা যায় যে পরিস্থিতি সামলাতে নিদারুণ ব্যর্থ শাসক। অত্যন্ত পুলিশি নির্ভরতা, পুলিশের চোখ দিয়ে সবকিছু দেখা, বহু ক্ষেত্রে দল এবং সংগঠনের মতকে ঠান্ডা করে রেখে পুলিশের বক্তব্যই এই সরকারের কাছে অগ্রাধিকার পায়। ঠিক বুদ্ধবাবুর সময় 2006 পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল, এবারও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দেখা যাক কোথাকার জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।